যে তুমি তোমার লোকেদের সইগুলোকে ফরজারি করবে, এটা তো পাবলিক ডোমেনে এখন। এরা এত বড় করাপ্টেড। এবং আমি সিআইডিকে বলেছি, ভারতীয় ন্যায় সংহিতাতে ফরজারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। আপনার দলের এমএলএরা লিখিত অভিযোগ করেছে, আপনাদের দলের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। এখানে সচিবেরও কোনো রোল নেই, স্পিকারেরও কোনো রোল। আপনাদের দলের 14 জনের সই ব্লক লেটারে আপনারা করেছেন, যেটা ওনাদের সই নয়। 13 জনের মধ্যে 3 জন কনফেস করে দিয়েছে, বাকিরাও এদিক ওদিক করে বলেছে, যা বলেছে আইও জানে, প্রয়োজন হলে কোর্টে কেস ডায়েরি জমা দেবে। কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই তঞ্চকতা, এই প্রতারণা, এই ধরনের সই দুর্নীতি নিজের দলের বিধায়কদের সঙ্গে নিজেরা যেটা করেছেন, নীতি নৈতিকতার প্রশ্ন তো আলাদা। আমরা আমাদের পুলিশ, রাজ্যের পুলিশ, বিএনএসের অন্তর্গত, যা করার করবে, এবং যারা তদন্তে সহযোগিতা করবেন নিশ্চয়ই তাদের কথা তদন্তকারীরা একরকম ভাববেন, আর যারা তদন্তে অসহযোগিতা করবেন তাদের জন্য আইনে যা আছে তাই হবে। এর কোনো রকম এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কেননা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্যাডেই এই সমর্থন পত্রে সমর্থন জানানো সমস্ত বিধায়কদের সই রয়েছে। ফলে যারা অস্বীকৃতি জানালেন তাদের সই কার কথা অনুযায়ী নকল বা জালিয়াত করা হলো, তার কৈফিয়ত কিন্তু দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই। নমস্কার, এলিট পলিটিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি বিশ্বজিৎ। বাংলায় একটি প্রবাদ আছে, ঢেকি স্বর্গে গেল ধান বানে। তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি অনেকটা সেই রকম। বিগত 15 বছরে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তৃণমূলের চোর বদনাম আসেনি। কয়লা, বালি, শিক্ষা, গরু, চাকরি প্রভৃতি ক্ষেত্রে তৃণমূলের একই বদনাম, চোর চোর আর চোর। প্রশ্ন উঠছে, এটা কি শুধু ক্ষমতার অপব্যবহার, না চুরি করতে করতে এটা অভ্যাসে পরিণত হয়েছে? আজ তৃণমূল কংগ্রেসের প্রতিকূল পরিস্থিতি, মসনদ হারাতে হয়েছে। হাতে আছে মাত্র 80 জন বিধায়ক। বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে এই 80 জন বিধায়কের সই চুরিরও অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। 4 মে 2026 তারিখে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয় এবং সংখ্যাগরিষ্ঠতা আসন পায় বিজেপি এবং 80টি আসন পায় তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূল কংগ্রেসের অন্দরে বিধায়কদের একটি মিটিংয়ে নির্ধারিত হয় শোভনদেব চট্টোপাধ্যায় হবেন বিরোধী দলনেতা। এবং এই 80 জন বিধায়কের সম্মতিক্রমে যে প্রস্তাব গৃহীত হয়েছিল, সেই প্রস্তাব আঞ্চলিক দল হিসাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্যাডে লিখিত অবস্থায় এবং 80 জন বিধায়কের স্বাক্ষরিত অবস্থায় এই প্রস্তাবটি জমা দেয়া হয় বিধানসভার সচিবালয়ে। কিন্তু এই প্রস্তাবে প্রক্রিয়াগত ত্রুটির জন্য কোনো কারণে প্রস্তাবটি গৃহীত হয়নি। পরিশেষে 19 এপ্রিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর একটি সম্মতিপত্র জমা দেয়া হয় 80 জন বিধায়কের সই স্বাক্ষর সহ। 19 মে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে যে সমর্থন পত্রটি জমা দেয়া হয়, সেখানে সচিবালয় যখন নথি পরীক্ষা করতে যান তখন দেখেন 6 মে জমা দেওয়া প্রস্তাবের সঙ্গে এই সমর্থনপত্রের অনেক বিধায়কের সই মিলছে না। আর এখান থেকেই শুরু হয় বিপত্তি। সচিবালয় হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর দায়ের করেন এবং সিআইডির হাতে তদন্তের ভার দেওয়া হয়।
সচিবালয়ের মূল অভিযোগ, বিধায়কদের সই বা স্বাক্ষরের সঙ্গে এই সমর্থনপত্রের সই বা স্বাক্ষরের কোনো মিল নেই। সচিবালয়ের অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানা তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়কের বাড়িতে যান, জেরা করেন, তাদের নমুনা স্বাক্ষর সংগ্রহ করেন এবং পুরো ঘটনাটির ভিডিওগ্রাফিও করে রাখেন। সিআইডি কর্মকর্তারা নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার প্যান কার্ডের কপি এবং তার করা স্বাক্ষরও সংগ্রহ করেন এবং পুরো বিষয়টি ভিডিওগ্রাফি করে আনেন। এখন প্রশ্ন হচ্ছে, এই মামলায় কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়ানো হচ্ছে? তৃণমূল কংগ্রেস একটা জিনিস প্রচার করার চেষ্টা করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রতিহিংসার কারণে এরকম করা হচ্ছে। কিন্তু বাস্তব কি বলছে, আর সাধারণ মানুষই বা কি ভাবছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু একজন সাংসদ, ফলে বিধানসভা সম্পর্কিত বিষয়ে তাকে জড়ানো সাধারণ মানুষের মনে হতে পারে এটা হিংসা বা প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই মুখ্যমন্ত্রী এরকম করছেন। কিন্তু বাস্তব বিষয়টি একটু আলাদা। কিন্তু বাস্তব কি বলছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। সেই দলের প্যাডে ৮০ জন বিধায়কের স্বাক্ষর সহ সমর্থনপত্র জমা দেওয়া হয়েছে বিধানসভার সচিবালয়ে। ফলে এই দায় কিন্তু বর্তাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সরাসরি। এবং হেয়ার স্ট্রিট থানার পুলিশের জেরায় অনেক বিধায়কই শেয়ার করেছেন যে ১৯ মে তারিখে তারা বিধানসভায় উপস্থিতি ছিলেন না, তারা বাড়িতে ছিলেন বা কেউ কেউ নিজের ব্যক্তিগত কাজের জন্য বাইরে ছিলেন। আর এই ঘটনার দায়িত্বভার যেহেতু সিআইডির উপর দেওয়া হয়েছে, এই বিষয়কে তদন্ত করার জন্য সিআইডি স্পেশাল টিম তৈরি করেছে। এবং আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি, অর্থাৎ ১ জুন বিকাল বা সন্ধ্যা ৭টার সময়, তখন সিআইডির দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হত্যে দিয়ে পড়ে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে জেরা করার জন্য। আর এই ঘটনাকে কেন্দ্র করে আজকে অর্থাৎ ১ জুন তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ঘোষণা করেছেন, যে সমস্ত বিধায়ক এই জালিয়াতির সঙ্গে জড়িত তারা একদমই ছাড় পাবে না। ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস অনুসারে যে ধারায় যে শাস্তির উল্লেখ রয়েছে, সেই শাস্তি তাদেরকে পেতেই হবে। এবার আসুন আমরা জেনে নিই এই মামলায় কি শাস্তি হতে পারে বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে। সম্ভাব্য প্রাসঙ্গিক অপরাধগুলির মধ্যে রয়েছে ফর্জারি অর্থাৎ জালিয়াতির উদ্দেশ্যে নথি তৈরি বা পরিবর্তন, ফর্জারি অফ ভ্যালুয়েবল সিকিউরিটি, উইল অর ইম্পর্টেন্ট ডকুমেন্ট যদি নথিটির আইনি গুরুত্ব বিশেষভাবে বেশি হয়, ইউজিং এ ফর্জেড ডকুমেন্ট অ্যাজ জেনুইন, জাল নথিকে আসল বলে ব্যবহার করার প্রবণতা, চিটিং বা প্রতারণা যদি জাল স্বাক্ষরের মাধ্যমে কোনো সুবিধা আদায়ের চেষ্টা করা হয়। অপরাধের প্রকৃতি ও কোন ধারা প্রযোজ্য হবে তার উপরই নির্ভর করবে শাস্তির পরিমাণ। সাধারণ জালিয়াতির ক্ষেত্রে কয়েক বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানাও হতে পারে। গুরুত্বপূর্ণ বা মূল্যবান নথি জাল করার ক্ষেত্রে শাস্তি আরও কঠোর হতে পারে এবং গুরুতর ক্ষেত্রে 10 বছর পর্যন্ত বা আরও বেশি মেয়াদের কারাদণ্ড হতে পারে। জাল নথি ব্যবহার করলে আলাদা অপরাধ হিসাবে শাস্তিও হতে পারে। যদি বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগ আদালতে প্রমাণিত হয়, তাহলে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস 2023-এর একাধিক ধারা প্রযোজ্য হতে পারে। নাম্বার 1, সাধারণ জালিয়াতি বা ফর্জারি, এর ধারা 336। যে ব্যক্তি মিথ্যা নথি তৈরি করে বা স্বাক্ষর জাল করে তার জন্য সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড অথবা জরিমানা উভয়ই হতে পারে। নাম্বার 2, প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি, যদি প্রমাণ হয় যে জাল স্বাক্ষর ব্যবহার করে কোনো পদ, সুবিধা বা আইনি লাভ অর্জনের চেষ্টা করা হয়েছে, তাহলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড এবং জরিমানাও হতে পারে। নাম্বার 3, সরকারি রেকর্ড বা সরকারি কর্তৃপক্ষের নথি জাল করা, ধারা 337। যদি সংশ্লিষ্ট নথিকে আদালত বা সরকারি রেকর্ডের প্রকৃতির বলে গণ্য করা হয়, তাহলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। জাল নথি আসল বলে ব্যবহার করা
ধারা রয়েছে 340। কেউ যদি জানার পরেও জাল নথি ব্যবহার করেন তাহলে ওই একই শাস্তি, অর্থাৎ 7 বছর কারাদণ্ড এবং জরিমানা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নির্দিষ্ট সরকারি পদ, একটি নির্দিষ্ট সাংবিধানিক পদ, বিরোধী দলনেতাকেই সংবিধানের আত্মা বলা হয়। এই রকম গুরুত্বপূর্ণ একটি পদের সমর্থন পত্রে যে বিধায়কদের সই রয়েছে, সেই জাল করার যখন অভিযোগ উঠছে তখন কিন্তু এই মামলার মাত্রা অনেক বড় হয়ে উঠছে। স্বাভাবিকভাবেই এখানে একটি প্রশ্ন উঠছে, যে সমস্ত বিধায়কের স্বাক্ষর, সই বা নকল করা হয়েছে সেই সমস্ত বিধায়কের বিধায়ক পদ কি থাকবে, না স্বয়ংক্রিয়ভাবে বিধায়ক পদ বাতিল হয়ে যাবে? ভারতীয় সংবিধান এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে এখনই বিধায়ক পদ যাচ্ছে না। যদি এই সমস্ত বিধায়করা দোষী সাব্যস্ত হন এবং কমপক্ষে 2 বছরের সাজা ঘোষণা হয়, তাহলেই তাদের বিধায়ক পদ খারিজ হবে। এখন অভিযোগের ভিত্তিতে শুধুমাত্র তদন্ত চলছে। অভিযোগটি যদি সত্য বলে প্রমাণিত হয় তাহলে কিন্তু পুরো সমর্থনপত্রটির বৈধতা নিয়েই একটা বড় প্রশ্ন চিহ্ন উঠে যাবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন অবশ্যই উঠবে, তাহলে কি জয়ী হওয়া 80 জন বিধায়কদের মধ্যে সকলেই বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে মনোনীত করেননি? সেই কারণে তৃণমূল দলের পক্ষ থেকে তাদের দলের প্যাডে 80 জন বিধায়কের মধ্যে যে সমস্ত বিধায়কের মত ছিল না তাদের সইকে কি জাল করা হয়েছে? যদি সত্যি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে তৃণমূল দলের বিরুদ্ধে এক বিরাট সাংবিধানিক অবক্ষয়ের প্রশ্ন কিন্তু উঠে যাবে। ইতিমধ্যেই আজকে অর্থাৎ 1 জুন তারিখে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এই অভিযোগে যে তারা দলের বৈঠকে অনুপস্থিত ছিলেন এবং দল বিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন। এবং আজকে আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে পরিষ্কার জানতে পারলাম এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাই নাকি মাননীয় স্পিকার মহাশয়ের কাছে এই সই জালিয়াতি করার অভিযোগ দায়ের করেছেন। সেই কারণেই তড়িঘড়ি তৃণমূল কংগ্রেস এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করে দিল। পরিশেষে বলতে চাই, যে সমস্ত বিধায়কের সই জাল করা হয়েছে তদন্তে যদি স্বীকার করে যে এই জাল প্রক্রিয়ার সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নয়, তাহলে কিন্তু অভিযোগের দায় নিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কেননা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্যাডেই এই সমর্থন পত্রে সমর্থন জানানো সমস্ত বিধায়কদের সই রয়েছে। ফলে যারা অস্বীকৃতি জানালেন তাদের সই কার কথা অনুযায়ী নকল বা জালিয়াত করা হলো তার কৈফিয়ত কিন্তু দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই।